সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আরব আমিরাতের সাথে বাংলাদেশ টি-20 খেলেছে, প্রথম টি-20 এবং 27 রানে জিতেছে প্রথম ম্যাচ। আপনাদের সাথে আলোচনা করতে আমি আছি শাফাত মিদুল এবং আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন। আলোচনা করব বাংলাদেশের টি-20তে বাংলাদেশের কী অবস্থা, হালচাল নিয়ে, এবং আপনারাও আমাদের সাথে চাইলে আলোচনায় যুক্ত হতে পারেন। আলোচনায় যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত ও প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সানোয়ার ভাই, প্রথমে বলতে চাই যে গতকালকে ম্যাচ মনে হয় দেখেছেন। এই ম্যাচে পারভেজ ইমনের ব্যাটিং ছাড়া আর কি খুঁজে পেয়েছেন আসলে? দেখেন, আমরা টি-20 ফরম্যাট ক্রিকেটটা আমরা এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট যেই ওয়েতে ক্রিকেট খেলাটাও দরকার, যেই স্ট্রাইক রেট বলেন, যেই অ্যাপ্রোচে ব্যাটিং করা উচিত বা যে ওটা খেলা উচিত, আমরা এখন পর্যন্ত আসলে ইন্টারন্যাশনালি খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারি নাই। ডেফিনেটলি এটা একটা বড় পাওয়া। পারভেজ ইমন আমরা জানি অন দ্য ট্যালেন্টেড ক্রিকেটার, ডোমেস্টিক ক্রিকেটে দেখেছি, ইন্টারন্যাশনাল যতটুকু খেলেছে প্লাস ডোমেস্টিক ক্রিকেটে ওভারঅল দেখেছি, ওর অ্যাবিলিটিটা অসাধারণ। আমার মনে হয় এই ম্যাচের ডিফারেন্সটা কিন্তু তৈরি করে দিয়েছে একমাত্র পারভেজ ইমন। দুই টিমের মধ্যে ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে। ওই টিমেও বেশ কিছু অ্যাটাকিং ক্রিকেট দেখেছি, ডমিনেটিং ক্রিকেট, ওয়াসিম বলেন, চোপড়া বলেন, আসিফ বলেন, ওরা ডমিনেটিং পারফরমেন্স করেছে, কিন্তু ওদের ইনিংসটা ডিফারেন্সটা তৈরি করেছে আসিফ ইমন যেই কাজটা করেছে, যে ইনিংসটা ক্যারি করেছে, 100 করেছে এবং বড় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, অনেক হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, যেটা বড় ডিফারেন্সটা তৈরি করেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। তবে হ্যাঁ, আমরা চেয়েছিলাম, যেহেতু ইউভি টিমটাই অপোনেন্ট ইউভি তুলনামূলকভাবে অতটা স্ট্রং না, এবং যেহেতু আমরা এই সিরিজের পরই পাকিস্তানে যাব, সব কিছু মিলিয়ে আমাদের একটা ক্লিনিক্যাল পারফরমেন্স দরকার ছিল, যেটা হয়তো কম্প্যাক্ট পারফরমেন্স, ব্যাটসম্যানদের একটা অপরচুনিটি ছিল, উইকেট, ট্রু ব্যাটিং উইকেট, যেটা আমরা সহজে আমরা হয়তো ডোমেস্টিকে এত ভালো উইকেট পাই না ব্যাটিং করার জন্য। যে অপরচুনিটি আমাদের ব্যাটসম্যান পেয়েছিল, অপোনেন্টের বোলাররাও ওই ওয়ার্ল্ড ক্লাস ওরকম বলা যাবে না, এদের এগেনস্টে এই কনফিডেন্সটা বিল্ড আপ করার একটা বড় অপরচুনিটি ছিল। আমরা এটা কোনো জায়গায় ব্যাটসম্যানটা করতে পারিনি, একমাত্র ইমন ডিফারেন্সটা করেছে দুই টিমের। আর জয়ের ক্ষেত্রেও মনে হয় যে বড় ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে একমাত্র ইমন। যদি মানে বোলিংয়ের সাইডটা দেখি, বারবার কিন্তু ম্যাচ শেষে লিটন দাস একটা কথাই বলছিলেন যে আসলে বোলাররা তাকে মানে উদ্ধার করেছে, মানে এরকম বিষয়টা। কারণ যদি মুস্তাফিজকে দেখি, তিনি কিন্তু অসাধারণ বল করেছেন এবং তানজিম সাকিবও, এই দুইজন তাদের যে আসল ক্যালিবার সেটা দেখিয়েছেন। বাকিরা, আমি যদি বলি স্পিনার মেহেদী হাসানের কথা যদি একটু বলি, যে তাকে মনে হয় যে আমাদের মূল অলরাউন্ডার হিসেবে ভাবা শুরু করেছে কিনা টিমের, মানে তাকে আনতে চাচ্ছে কিনা ট্র্যাকে। দেখেন, হ্যাঁ, আমরা তো ডেফিনেটলি ওর ব্যাটিং অ্যাবিলিটি আছি, হয়তো এই চিন্তা করার একসময় মেহেদী মিরাজও কিন্তু শুরুর দিকে কিন্তু অতটা ভালো করেনি, মানে বিশেষ করে ব্যাটিংটা ডে বাই ডে নিজেকে যেভাবে প্রকাশ করেছে, এখন ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের, ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, অলরাউন্ডার হয়ে গিয়েছে। ডেফিনেটলি এটা যদি করা যেতে পারে তা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তবে হ্যাঁ, আমাদের মেইন কাজটা কিন্তু ওর বোলিং, যেটা আমরা কালকে ওইভাবে পাই নাই। কিন্তু ওর একটা ম্যাচে পারফরমেন্স দিয়ে চিন্তা করলে হবে না, ও কিন্তু ওভারঅল কিন্তু বাংলাদেশের টি-20 ফরম্যাটে যদি বেস্ট পারফর্মার বলা হয় বোলিংয়ের ক্ষেত্রে, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং রেকর্ড বলি, পারফর্মার বলি, সব কিছুই মনে হয় ওর আছে। ওর ডেফিনেটলি ব্যাটিংটা যদি ওর আরও অ্যাড হয়, টিমের জন্য প্লাস হবে, ওর নিজের জন্য ভালো হবে এটা। এবং আমাদের ওপেনিংয়ে কিন্তু সবসময় একটা সমস্যা থাকেই, তো এই জায়গায় হয়তো বা আজকে পারভেজ ইমন ভালো করেছে, কালকে হয়তো আবার তিনি করবেন না। এই যে যে ধারাবাহিকতার যে সমস্যাটা, সেটা কিন্তু আমাদের মানে যদি বলি যে গেল 19 বছর টি-20 যে বাংলাদেশ, এটা কিন্তু চলে আসছে, এবং শুধু টি-20 না, ওয়ানডেতেও। মানে এই জায়গা থেকে উদ্ধার হওয়ার কোনো সুবিধা, মানে সুযোগ আছে কিনা আপনার মনে হয় পারভেজ ইমন? ওভারঅল কিন্তু আমাদের ম্যাচ, মানে যে আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে, মানে আমাদের যে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে বা মানে গ্রাফটা প্যারালাল আমরা আগাতে পারছি না সামনের দিকে, যে মেইন কারণ কিন্তু আমাদের ব্যাটিং। আমাদের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ওয়ানডে বলেন, টেস্ট বলেন, টি-20 বলেন, সব ফরম্যাটই ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না। আমাদের যে ট্যালেন্ট বলেন বা অ্যাবিলিটি বলেন, হয়তো একদিন আর কালকে ইমন করেছে, আরেকদিন হয়তো পরের দিন হয়তো বা দেখবেন তৌহিদ হৃদয় করেছে, কিন্তু ধারাবাহিকভাবে একটা টিম পারফর্ম করতে গেলে একজনের উপর ডিপেন্ড করে পারফরমেন্স হয় না, বা ধারাবাহিক হইতে হবে। ইমন যদি রেগুলার করে, ওইটা ভেরি গুড সাইন। সেম ওয়েতে কন্ট্রিবিউশনটা 2-3 জনের ব্যাটসম্যানের দরকার থাকে। ওই গ্রাফটা দেখেন, আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, লেট অর্ডার বলেন, কেউই হয়তো বা ধারাবাহিক মাঝখানে জাকির করেছে, এখন ইমন করছে, তৌহিদ হৃদয় মাঝখানে শুরুর দিকে বেশ কিছু ইনিংস করেছে, কিন্তু ধারাবাহিক না। আমাদের যে পারফরমেন্সটা ধারাবাহিক না, প্লাস হলো ইনিংসগুলিকে আমরা, এইটা একটা প্লাস পয়েন্ট হয়েছে, যেমন ইনিংসটা ক্যারি করেছে 100 করেছে, এইটাও কিন্তু আমাদের সেকেন্ড টি-20 হিস্ট্রিতে সেকেন্ড ম্যান আমাদের যে 100 করেছে, সেটা 2016 পর, মানে 2025 পরে, এত বছর পরে, যেটা আমাদের সবচেয়ে মাইনাস পয়েন্ট, যে টপ অর্ডার ব্যাটসম্যান রান করবে, ক্যারি করবে, অ্যাট দ্য এন্ড পর্যন্ত ক্যারি করলে একটা বড় ইনিংস হলে টিমের জন্য বড় কন্ট্রিবিউশন হয়, এইটাও আমাদের গ্যাপ।
সেম ওয়েতে ধারাবাহিক প্রবলেম। এই জায়গাগুলি ইমপ্রুভ না করতে পারলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আমাদের জন্য বড় ডিফিকাল্ট। আর যেটা বলেছেন বোলাররা আমাদের অনেক ক্ষেত্রেই রিসেন্ট পাস্টে কিন্তু বোলাররা উদ্ধার করেছে। কালকের ম্যাচও যেটা বলেছে ক্যাপ্টেন যে হ্যাঁ বোলাররা উদ্ধার করেছে, তারপরেও কিন্তু বোলারদের পারফরমেন্সটাও কিন্তু আপনি আপ টু দ্য মার্ক বলা যাবে না, কারণ বিকজ অফ দেখেন ওরা কিন্তু মোটামুটি আমাদের বোলারদের ফুললি ডমিনেট করেছে। এর মধ্যে বড় ডিফারেন্সটা তৈরি করেছে মুস্তাফিজ। সাকিব ভালো বোলিং করেছে নো ডাউট, কিন্তু বড় ডিফারেন্সটা তৈরি করেছে যেই সময় ক্রুশিয়াল যেই টাইমে ওদের ম্যাচটা ওদের গ্রিপে নেওয়ার সময় ওই সময় রান উইকেট 7 রান দিয়েছে, ওইটা হয়তো ডিফারেন্সটা তৈরি করেছে। না হলে হয়তো এই পারফরমেন্সটা হয়তো আমাদের বোলাররাও সেভ করার জন্য এনাফ ছিল না যে রানটা হয়েছে বা যেই ওয়েতে ওরা ব্যাটিং করছিল। সব কিছু মিলিয়ে আমাদের দায়িত্বটা আমাদের ব্যাটসম্যানদের নিতে হবে, কারণ আমরা জানি আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড মিনস বলতেছি আমাদের টপ অর্ডার যারা ছিল বা মিডল অর্ডার যারা ছিল সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, সাকিব এরা কেউই কিন্তু এখন টিমের সাথে নেই, মানে ওইভাবে নেই, যেহেতু ফরম্যাট ওয়াইজ হয়তো আছে কোনো একটা ফরম্যাট, এক দুইটা ফরম্যাটে আছে, কিন্তু আমাদের দায়িত্বটা যাদের নেওয়ার কথা বলেন লিটন বলেন, সৌম্য বলেন বা এই তৌহিদ হৃদয় বলেন, এদের যে দায়িত্বটা মানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করা, এই দায়িত্বটা যতদিন পর্যন্ত না আসবে আমাদের কিন্তু অন অ্যান্ড অফ এই পারফরমেন্সটা এরকমই থাকবে আমাদের। এটা তো হয়তো ইউভির সাথে আমাদের পারফরমেন্সটা হয়তো ওভারকাম করে গেছে, কিন্তু নেক্সট যখন স্ট্রং অপোনেন্ট থাকবে তখন কিন্তু এই ধরনের পারফরমেন্স কিন্তু ওভারকাম করতে পারবো না। তাই আমাদের বড় দায়িত্বটা নিয়ে দেবে সবাই অ্যাজ এ টিম হিসাবে আমাদের পারফর্ম করতে হবে। আমরা এমন টিম এখনও হই নাই যে ওয়ান ওয়েতে বা শুধু ব্যাটিং করে 250 রান করে ফেলবো, হয়তো জিতে যাবো বোলার দিয়ে বা বোলাররা শুধু ডমিনেট করে দিতে। আমাদের টিম যেই ধরনের টিম আমাদের কম্প্যাক্ট পারফর্ম করতে হবে, ওভারঅল টিম পারফরমেন্স লাগবে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে, বাকি হয়তো কন্ট্রিবিউশন থাকতে হবে। যদি বলি মুস্তাফিজের যেই পারফরমেন্স, এবং মুস্তাফিজ আপনি জানেন যে আজ থেকে কিন্তু 3 ম্যাচের জন্য হয়তো আইপিএল খেলে চলে যাবে, এবং পরের ম্যাচে কি কালকেই পরের ম্যাচ, তো ওইখানে কি একটা প্রভাব পড়বে কিনা যে মুস্তাফিজ না থাকে? মুস্তাফিজ কিন্তু ওয়ার্ল্ডের একটা বড় নাম বোলিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু ওয়ার্ল্ড ক্রিকেটে বা আমরা মুস্তাফিজ শুরু থেকেই বাংলাদেশ কিন্তু ওর খারাপ সময় ওকে সাপোর্ট করেছে, বিকজ অফ মুস্তাফিজ এমন একটা ট্যালেন্টেড ক্রিকেটার যে কোনো ম্যাচ সিনারিও চেঞ্জ করার মতো অ্যাবিলিটি রাখে। বিশেষ করে টি20 ফরম্যাটে 4টা ওভার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 4টা ওভার যদি আপনি কম রানে অপোনেন্টকে আপনি ডমিনেট করতে পারেন, ডেফিনেটলি এর ইম্প্যাক্ট পড়বে, উইকেট পড়বে, তখন রান রেটের প্রেশার হবে। স্বাভাবিকভাবে আমাদের যেই ইম্প্যাক্টটা এই ম্যাচটা দেখেন মুস্তাফিজ একাই কিন্তু বড় ডিফারেন্স তৈরি করে দিয়েছে। ডেফিনেটলি আমরা হয়তো একটা অপরচুনিটি মিস করবো, মুস্তাফিজকে মিস করবো, তারপরেও আমি বলবো যে হ্যাঁ আমাদের নেক্সট পাইপলাইনে যারা আছে বা নেক্সট টিমে যারা আছে সবারই অ্যাবিলিটি আছে, এই সিচুয়েশনগুলিতে তাদেরকে কীভাবে পারফর্ম করতে হয় এটা একটা অপরচুনিটি বলবো আমি চাই মুস্তাফিজ ওইখানে যে পারফর্ম করুক, কারণ এই বড় মানে আমাদের প্লেয়াররা কিন্তু এই অপরচুনিটিগুলি কম পায়। আইপিএলের মতো মানে ক্রিকেটে কিন্তু আমাদের প্লেয়াররা খুব বেশি সুযোগ পায় না, যেখানে আফগানিস্তানের মতো প্লেয়ার 8টা 9টা 10টা প্লেয়ার কিন্তু ওইখানে ক্রিকেট খেলে। স্বাভাবিকভাবে এই অপরচুনিটি ওইরকম প্রেশার সিচুয়েশনে ক্রিকেট খেলে হয়তো নিজেকে আরও আপগ্রেড করার সুযোগ থাকে। আমি চাই যে আমাদের যারা সুযোগ পাবে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে তারাও যাতে ওই পারফরমেন্সটা ওই প্রেশারটা নিয়ে পারফর্ম করুক, তাদের ভবিষ্যতে কাজে লাগে আমাদের জন্য। স্যার একটা সময় কি অনেক আলোচনা করা হতো আমাদের কোচিং স্টাফ নিয়ে, মানে কেন দেশীয় কোচ দলের সাথে অন্তর্ভুক্ত করা হয় না, এখন কিন্তু সালাউদ্দিন ভাই আছেন, আপনি কি কোনো পরিবর্তন পেয়েছেন কিনা মানে তার অন্তর্ভুক্তির পর দলের? পরিবর্তন তো শর্ট টাইমে আসলে সম্ভব না, আর শর্ট টাইমে খুব বেশি দিন হয় না যে টিমের সাথে আছে একেবারে খুব ম্যাজিক চেঞ্জ করে দিবে তারও আমি আশা করি না। আর যেটা হলো যে আমি আমি ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করি না, সালাউদ্দিনরা বা দেশি কোচরা চিন্তা করতে হবে কোন জায়গাটায়। আমাদের ওইখানে ন্যাশনাল টিমের প্লেয়ারদের কিন্তু খুব বেশি মেজর চেঞ্জ করার মতো কোনো সুযোগ কিন্তু নেই। ওদের হয়তো ফাইন টিউনিং, মেন্টাল সাপোর্ট এইগুলি করার সুযোগ আছে, কিন্তু আমাদের যেই জায়গাটায় দেশি কোচ বলেন বা হাই প্রোফাইল কোচ বলেন, বিদেশি কোচ বলেন, সবার জন্য মেজর জায়গা কোনটা আমাদের রুট লেভেল, ওই জায়গায় আমাদের কোচরা কতটুকু প্রিপেয়ার। কোচরা ডেফিনেটলি যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 170, 180 টি20 কথা বলছি, এই স্ট্রাইক রেটে ব্যাটিং করা ব্যাটসম্যান দরকার আমাদের। এই 200 রান বা 100 বা এরকম যখন ফ্ল্যাট উইকেট থাকবে, বলাররা কী ধরনের বোলিং করবে, এই ধরনের বলার দরকার। এইটা তৈরি করার জন্য কিন্তু ন্যাশনাল টিম জায়গা না, ওরা কিন্তু এখানে প্রিপেয়ার হয়ে আছে খুব বেশি মেজর চেঞ্জ করার জন্য ন্যাশনাল প্লেয়ারদের সুযোগ থাকে। সেটাই মেন্টালি কোন আপনি মেন্টালি বলেন, ফাইন টিউনিং বলেন, ওইগুলি আপনি সাপোর্ট করতে পারবেন। পরিবর্তন করতে আমি যেই জায়গাটা চাচ্ছি, আমি চাচ্ছি আমাদের এই কোচগুলি, কারণ কোচদের তো একটা লিমিটেশন আছে। আমি 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 যদি বলি একটা ধরেন আমাদের দেশি কোচের একটা লিমিটেশন বা রাহুল দ্রাবিড়ের এক ধরনের লিমিটেশনের বাইরে যেতে পারবে না। নিজেকে বাইরে যেতে হলে কি নিজেকে আপগ্রেড করতে হবে। আমাদের কোচগুলি যারা কোচিং করাচ্ছে, আপনি ক্লাব লেভেল বলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, এই টিম বলেন, আমাদের অনেক কোচ কাজ করছে, ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করছে, তাদেরকে আপডেট করতে হবে। ওয়ার্ল্ড ক্রিকেটটা কিন্তু অনেক কিছু সায়েন্সের সাথে রিলেটেড হয়ে গেছে, টেকনোলজি এত হাই হয়ে গেছে, ওইটার সাথে যদি আমরা আমাদের লোকাল কোচরা যদি অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে কিন্তু আমরা ওই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স বা ওই লেভেলের পারফরমেন্স, আমরা কিন্তু প্লেয়ার অনেক আছে,
আমাদের কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি প্লেয়ার দরকার, সাকিব 5টা দরকার, তামিম 5টা দরকার, এরকম এরকম দরকার। মানে পাইপলাইনে ধরেন আপনি দেখেন আমার আবার বিজয়ের কাছে যেতে হয়েছে, বিজয় কিন্তু এখন ক্যারিয়ার শেষের দিকে, আবার বিজয়ের কাছে, বিকজ অফ আমাদের ওই পারফর্মার পাইপলাইনে ওই ধরনের কোয়ালিটি পারফর্মার নেই, যে কারণে আমাদের পিছনে যেতে হচ্ছে। আমাদের মনে হয় ওইখানে প্লেয়ার যদি প্রডিউস করতে না পারি, ন্যাশনাল সালাউদ্দিন কেন, যে কোনো কোচ আনলেও খুব বড় চেঞ্জ আমার মনে হয় না করার সুযোগ আছে। মানে সালাউদ্দিন তো অবশ্যই সাপোর্ট করছে টিমের সাথে, এই প্লেয়ারগুলি ওর সাথে অনেক বেশি ভালোভাবে রিলেটেড। তো আমি আশা করি না ম্যাসিভ চেঞ্জ যে সালাউদ্দিন করে দেবে, ওটা আশা করি না। আমাদের ম্যাসিভ চেঞ্জ করতে হলে রুট লেভেলে যেতে হবে। মানে আমাদের তো অপশন আসলে কম, মানে নির্বাচকদের ক্ষেত্রেও কিন্তু আসলে বেশি মাথা খাটাতে হয় না, মানে না আপনি অপরচুনিটি কই, আপনি যদি এরকম 5টা মানে বিজয় যেরকম পারফর্ম করছে, 5টা পাইপলাইনে যদি ওইরকম ইয়াং ক্রিকেটার যারা আন্ডার মানে ধরেন 20 থেকে 25 বছর বয়সের মতো এরকম 5টা প্লেয়ার যদি রেডি থাকতো, ওইটা মনে হয় আমাদের জন্য ভালো হতো। এখন বিকজ অফ আমরা কিন্তু বিজয়ের অনেক আগেই চিন্তা করেছি বিজয়ের হয়তো দরকার নেই, আমাদের ডোমেস্টিক ক্রিকেট পারফর্ম করার পরে আমরা নিইনি, কিন্তু আমরা বাধ্য হয়েছে বিজয়কে নিতে, বিকজ আমাদের পারফর্মার নেই। কিন্তু সেটাও কিন্তু ওয়ানডেতে তিনি ভালো করেছেন, ওয়ানডে ভালো টেস্টে নিতে, খুব বেশি রেকর্ড ওর কিন্তু ভালো না, কিন্তু নিতে হয়েছে বিকজ অফ পারফর্মার নেই। ওইখানে যদি টেস্ট ক্রিকেটে বা লঙ্গার ভার্সনে যদি এরকম আরও বেশি পারফর্মার 4টা-5টা প্লেয়ার যদি এরকম পারফর্ম করে রেডি থাকতো, তাহলে কিন্তু নির্বাচকরা বিজয়ের কাছে যেত না। এটা আমাদের ওই অপরচুনিটিটাই নেই। তো এই অপরচুনিটিটা কেন তৈরি হয় না? মানে আমি যেটা বললাম যে ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা ডোমেস্টিক ক্রিকেট বলেন, যেই জায়গায় খেলা হোক, লঙ্গার ভার্সন ক্রিকেটগুলি আমাদের যদি মানে স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে না পারি, স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করার বিভিন্ন ওয়ে আছে। একটা হলো উইকেট, ডেফিনেট উইকেট ডে বাই ডে কিছুটা হলে ইমপ্রুভ করেছে, আরও ইমপ্রুভ করতে হবে, ট্রু উইকেট এরকম করতে হবে। সেম ওয়েতে আমাদের প্লেয়ার প্রডিউস যারা করছে তাদেরকে অবশ্যই আপডেট করতে হবে। আমাদের মানে যারা টিচার, যারা স্টুডেন্ট তৈরি করছে, তাদেরকে আপগ্রেড করাটা খুব বেশি জরুরি। আপনার রুট লেভেলে যদি আমরা আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19-এ আপনি যারা কোচিং করাচ্ছে, তারা যদি একটা প্লেয়ারকে ওইভাবে প্রিপেয়ার করতে না পারে ইন্টারন্যাশনালের স্ট্যান্ডার্ডের জন্য, ফিজিক্যালি, টেকনিক্যালি, মেন্টালি যেই ওয়েতে রেডি হওয়া দরকার, এই ওয়েতে যদি রেডি হয়ে না আসে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আমাদের অনেক প্লেয়ারই দেখবেন এসে কিছু পারফর্ম করে, এবং যখন অ্যাপ্রোচ হয়ে যায়, তার টেকনিক বলেন, তার বলেন অপোনেন্ট যখন তাকে নিয়ে কাটাছাড়া করে, কম্পিউটার যখন স্টাডি করে, তখন কিন্তু অনেক ফাইন্ডিংস পায়। এই কথাটা আমাকে হান্নান সরকার বলেছিলেন যে তিনি এসে কিন্তু খুব ভালো করছিলেন, হ্যাঁ। যখন তারা আমার সম্পর্কে জেনে গেল অন্যান্য অপোনেন্টরা, তখন কিন্তু তার মানে তার পারফরমেন্সটা ড্রপ ডাউন করবে, বিকজ অফ আমরা ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসি নাই। তো আমাদের নজর দিতে হবে ওই জায়গায় যাতে ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসি। আমরা আলোচনা করব। সানোয়ার ভাই, একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, কেলমান বিয়ন্ড দেখে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দেখলাতে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেটের হালচাল নিয়ে। আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন এবং আমাদের সাথে আছি শাফাত মিদুল। তাহলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা যেটা বলছিলাম যে আসলে যে ক্রিকেটের আপগ্রেডের কথা বলছিলেন, সেই জায়গায় যদি একটু দেখি যে এই দলের খেলাটা একটু দেখি, গতকাল কি হারলো নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে, এবং একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ জিতবে, এবং শেষ সময় কিন্তু তারা তাদের সেই নার্ভ ধরে রাখতে পারেনি। তো এই যে লম্বা ইনিংস খেলার যেই, মানে আমরা যদি ভোগার কথাই বলি যে লম্বা ইনিংস খেলতে পারি না, সব কিছু আপনি বললেন যে এই জায়গায় এসে শেখার জায়গা না, কিন্তু শিখবে কোথায় তাহলে? অবশ্যই রুট লেভেল থেকে শুরু হয়ে আসতে, রুট লেভেল থেকে ধরেন আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 19, এখান থেকে প্রসেসের মাধ্যমে আসতে হবে। কোনো কিছু প্রসেসের ছাড়া ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না, আর ওভারনাইটও চেঞ্জ করা সম্ভব না, লং টাইম প্রসেস। এবং এই জায়গায় যদি একটু আসি যে আমরা যদি বিসিবির কথাই বলি, বিসিবিতে একটা সময় যারা হয়তো ক্ষমতায় ছিলেন না, তারা হয়তো আগে বলেছেন একরকম যে আমরা আসলে এটা করবো এটা করবো, তারা আসার পর কি কোনো পরিবর্তন এসেছে? খুব বড় পরিবর্তন আমি কোনো জায়গায় এখন পর্যন্ত দেখতে পাই নাই। কারণ হলো সময় যদিও কম, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো লেগেছিল যে 3rd ডিভিশন কোয়ালিফাইং যেটা বন্ধ ছিল, 60টা টিম নিয়ে শুরু হয়েছে, এটা একটা বড় অপরচুনিটি। আমার মনে হয়েছিল যে এটা একটা বড় সুযোগ, বিশেষ করে আমাদের এই রুট লেভেলটা প্রসেসটা একটা রুট এখান থেকেই শুরু হয়, কিন্তু একবার বিগিনারদের শুরুটা এটা কিন্তু লাস্ট বিগত বেশ কিছু এটা বন্ধ ছিল। এটা একটা গুড সাইন ছিল, এটা একটা ভালো উদ্যোগ এবং খুব ভালোভাবে শেষ হয়েছে, মানে ভালোভাবে হয়েছে, এবং ওইটা একটা ভালো সাইন। কিন্তু পরবর্তীতে আমাদের ক্রিকেটটা শুধু কিন্তু ঢাকা কেন্দ্রিক না। আমরা খালি চিন্তা করি, আমরা সবাই মিডিয়া বলেন, আমরা বলি বা বোর্ডে যারা বলি, সবাই বেশিরভাগ নজরটা থাকে ঢাকা কেন্দ্রিক, বিপিএল, ঢাকা লিগ, এইটুকের মধ্যেই। কিন্তু ক্রিকেটার তো সারা দেশ থেকে ক্রিকেটার আসে, সারা দেশে যে আমাদের জানি একটা পরিবর্তন সামনে, ইলেকশন, ন্যাশনাল ইলেকশন, ক্রিকেট বোর্ড ইলেকশন, সবাই ওইটা নিয়ে অনেক বেশি ব্যস্ত।
কিন্তু ক্রিকেটটা কি হচ্ছে, যে ডিস্ট্রিক্টগুলিতে খেলা হচ্ছে, কয়টা জায়গায় লিগ প্রপারলি হচ্ছে, কারণ এই জায়গাগুলি যদি আপনি যেই প্রবলেমটা হবে, এই লিগ না হলে প্লেয়াররা যে কিছু প্লেয়ার কিন্তু ক্রিকেট থেকে সরে যাবে, এই প্লেয়ারদের রুজি বলেন সব কিছু। এবার ঢাকা লিগও কিন্তু প্লেয়াররা ওইভাবে যেই বেনিফিটটা, যেই ফাইন্যান্সিয়াল ঢাকা লিগে একটা কিছুই সময় পায় না। আমরা যেভাবে মানে শুনতাম বা নিউজ করতাম ওইরকম কোনো কিন্তু জোর নাই আসলে জোর খেলার নাই, জিনিসটা। ডিস্ট্রিক্টগুলিতে খেলা হচ্ছে না। এবং অনেকেই ক্রিকেট বোর্ডে যারা আছেন, এখনো যারা আছেন, আগেও যারা ছিলেন, অনেকেই কিন্তু এই জায়গাগুলিতে আরো স্ট্রংলি যদি নজর না দেই, আমরা আরো সামনে আরো খারাপ দিন দেখতে পারবো। এই যে তৃতীয় বিভাগের কথাই বললেন, সেই জায়গায় কি ওইরকম কোনো কোয়ালিটি প্লেয়ার দেখেছে কেউ? আমার মনে হয় না। কোয়ালিটি প্লেয়ার ওইখানে তো আপনি হয়তো আর একেবারেই বিগিনার, ওইখানে হয়তো আপনি এখানে পিন পয়েন্ট করতে পারবেন, কিছু ট্যালেন্ট অবশ্যই ছিল এখানে। হয়তো আপনি 60টা টিমের মধ্যে আপনি হয়তো 60 জন প্লেয়ার পাবেন না, ওইখানে যদি আপনি 5-7-10 জন প্লেয়ার যারা টপ লেভেলে যেতে পারবে, ওইটাই হলো অ্যাচিভমেন্ট। আপনি ওই জায়গা থেকে তারপরে একটা নেক্সট স্টেজে যখন সেকেন্ডিশন যাবে, সেকেন্ডিশন খেলবে, পজিশন খেলবে, তখন হয়তো বোঝা যাবে। এটা একটা প্রসেস, এই প্রসেসটা শুরু। অবশ্যই মানে সব প্লেয়ারই যে আপনি ন্যাশনাল টিমে খেলবে তা না, বা টপ লেভেলে খেলবে তা না। এখানে তো প্লেয়ারদের মানে খেলাধুলার মেন্টাল একটা ব্যাপারও আছে, মানে সামাজিক একটা ব্যাপারও আছে। কারণ হলো প্লেয়াররা যদি মাঠে থাকে, ইয়াং জেনারেশন বাইরে অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকে, খারাপ কাজ থেকে দূরে থাকবে, এটাও একটা বড় কাজ। সব প্লেয়ারই যে টপ লেভেলে যাবে তা না, এটা একটা ভেরি গুড সাইন। এটা আমি চাইবো অবশ্যই কোনো না কোনো প্লেয়ার তো অবশ্যই, আমি হয়তো সরাসরি যেহেতু একেবারে ছিলাম না, কিছু প্লেয়ার তো অবশ্যই এখান থেকে বের হবেই। এবং আপনি বিরতিতে বলছিলেন যে ময়মনসিংহে, সিলেট বা চট্টগ্রাম যে একটা সময় যেরকম লিগটা মানে চলতো, এখন ওই জিনিসটা মানে কন্টিনিউ করা যাচ্ছে না কেন? আপনি আগে ধরেন ডিস্ট্রিক্টগুলিতে আমরা যখন শুরু করি, আমরা বলছি 90s-এর কথা বলছি, আমরা যখন ক্রিকেটটা শুরু করি তখন কিন্তু মানে ওইখানে সবাই যারা অর্গানাইজার ছিল, তারা ছিল রিয়েল অর্গানাইজার। তারা কিন্তু স্বার্থ মানে ক্রিকেট দিয়ে কী পাবো, ক্রিকেট দিয়ে আমি কোন জায়গায় যাব, ওই চিন্তাটা সবার কম ছিল। এখন দেখবেন সব ডিস্ট্রিক্টগুলির আপনি দেখবেন সবাই মানে আপনি বিগত সময় যা ছিল, কোনো জায়গায় ডিস্ট্রিক্টগুলি প্রেসিডেন্ট সেক্রেটারি বা প্রেসিডেন্ট তো পদাধিকার বলে হয়তো ডিসি থাকেন, কোনো জায়গার সেক্রেটারি পাবেন না পলিটিক্যালের বাইরে। সে ক্রিকেটের সাথে ইন্টারেস্টেড হোক বা স্পোর্টসের সাথে ইনক্লুড না থাকুক, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল, ছাড়া ওইখানে যাওয়ার কোনো সুযোগই ছিল না। এই কারণে ওই রিয়েল অর্গানাইজাররা অনেক দূরে চলে গিয়েছে। এখন ওই ক্রিকেটগুলি সবাই চিন্তা করে টাকা কোত্থেকে আসবে বা কিভাবে এটা অর্গানাইজ করবে, এটা মেইন সবাই ডিপেন্ড করে ক্রিকেট বোর্ড থেকে টাকা আসবে না কোন জায়গাতে ফাইন্যান্সটা আসবে। নিজের উদ্যোগে নিজের যে রিয়েল অর্গানাইজাররা কিন্তু বাড়ি নিজের পয়সা ইনভেস্ট করেও হয়তো লিগ চালিয়েছে, ক্লাব চালিয়েছে, ওই এখন আর নেই। এখন হলো সবাই এটার আমার বেনিফিটটা কি, এখন তো ক্রিকেটের টাকা বেশি, এটা ধারণা করা হচ্ছে না যে টাকা আরো বেশি? ক্রিকেটে টাকা বেশি, কিন্তু ক্রিকেটে কোথায় টাকাটা বেশি? ক্রিকেট বোর্ডে 900 কোটি টাকা আছে, এটাই আমরা শুনি খালি। বাকি ডিস্ট্রিক্টগুলিতে আপনি যে দেখেন কোন জায়গায় টাকা আছে, কোন জায়গায় প্লেয়াররা ক্লাব ক্রিকেট খেলে কোনো পয়সা পায় কিনা, ক্লাবের কাছে বলে ক্লাবের পয়সা নাই। আপনি এবার ক্লাব ক্রিকেটই দেখেন, ঢাকা লিগের বলেন, ঢাকা লিগের প্লেয়াররা কত টাকা পেয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, গতবার কি পেয়েছে, এবার কি পেয়েছে, এবার অনেক কম পেয়েছে। হয়তো পরিস্থিতি চেঞ্জের কারণে ক্লাবের মালিককে নতুনভাবে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এটা একটা ফ্যাক্টর আছে। ওভারঅল ডিস্ট্রিক্টগুলিতে কোনো প্রপার স্ট্রাকচার নেই, প্রপার মাঠ নেই, প্রপার ফ্যাসিলিটিস নেই, প্র্যাকটিসের ফ্যাসিলিটিস নেই, একটা ইনডোর নেই, একটা প্র্যাকটিসের ট্রু উইকেট নেই, ক্লাবগুলির কাছে পয়সা নেই, মানে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি কোনো একটা বেনিফিট কোনো জায়গাতেই হয় না। আমরা যখন খেলেছি বন্ধু ক্লাব ক্রিকেট যে পয়সা পেয়েছে, এখন ওই প্লেয়ার ডিস্ট্রিক্টগুলির কথা বলছি, ক্লাব ক্রিকেট ওই পয়সাও পায় না। আমাদের সবকিছুর মূলে আসলে আমার মনে হয় যে ব্যর্থতা আমাদের প্ল্যানিং। আমরা তো লং টাইম প্ল্যানিং করি না ডিস্ট্রিক্টগুলিকে। আমরা তো কিন্তু অনেকবারে বলি BCB কে কি ব্যর্থতার দায় ডিসেন্ট্রালাইজ দিবেন না? করার কথা বলা হচ্ছিল, ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিটা প্রভিন্সকে আলাদা করা হবে, এটা অনেক দিন আগে থেকে শুনছি। ওইখানে তখন যখন ডিসেন্ট্রালাইজ হয়, ডেফিনেটলি ক্রিকেট বোর্ড থেকে একটা বড় বাজেট ওইখানে যাবে। যদি হয় চিটাগাং ডিভিশন বা সিলেট ডিভিশন, ওদের কাছে ডিসেন্ট্রালাইজ হলে কিন্তু একটা বড় ফাইন্যান্স যাবে, তারা কীভাবে অর্গানাইজ করে, বোর্ডের মনিটরিং থাকবে, কিন্তু তখন কিন্তু তাদেরকে একটা প্ল্যান থাকবে, তাদেরকে কিন্তু একটা প্রিপারেশন থাকবে। এই প্রিপারেশন এখন পর্যন্ত কিন্তু আমরা অনেক দিন থেকে শুনে আসছি, প্রতিটা বোর্ডই বলে কোনো সময় বাস্তবায়ন হয় না। অসংখ্য ধন্যবাদ। আপনি সব ওয়ার্ল্ড ক্রিকেট সব জায়গায় দেখেন, সব ইন্ডিয়া দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, সব জায়গায় কিন্তু ওই ওয়েতে ক্রিকেটটা চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা যদি একবার শেষের পর্যায়ে যদি জাস্ট একটু বলি যে সামনে যে ম্যাচটা কালকে আরব আমিরাতের সাথে, হয়তো বা এটাও আমরা জিতবো, কিন্তু এই জয়গুলো কি আসলে আমাদের অনুপ্রেরণা যোগাবে পরবর্তী? যে কোনো ম্যাচই, ক্রিকেট ম্যাচে অবশ্যই এই উইক আমি ছোট করে দেখছি না, এই হয়তো তার ব্যক্তিতে হয়তো বা অত স্ট্রং না, কিন্তু এই টিমের সাথে পারফরমেন্সটা কিন্তু আপনার ইমনের এই 100টা কি ইমনকে কনফিডেন্স দিবে না? আমরা তো এটা একটা বড় অপরচুনিটি ছিল, এরকম সুন্দর উইকেট, অপোনেন্ট অতটা স্ট্রং না, এইখানে আমাদের ব্যাটসম্যানদের যখন বিল্ড আপ করে নিয়ে যাওয়া, যে আমাদের নেক্সট যখন পাকিস্তানে যাই, এই কনফিডেন্সটা ডেফিনেটলি ক্যারি করবে। আমরা চাই আমাদের প্লেয়ারদের, অনেক ব্যাটসম্যানদের খুব একটা ভালো সময় যাচ্ছে না, এই অপরচুনিটি ভালোভাবে কাজে লাগাক, একটা ক্লিনিক্যাল পারফরমেন্স করলে ওই টিমের কনফিডেন্স, পার্টিকুলার ব্যাটসম্যানের কনফিডেন্স, বোলারের কনফিডেন্স, মুস্তাফিজ যে আজকে যে পারফরমেন্সটা নিয়ে গেছে, ডেফিনেটলি ওই আইপিএলে যে কনফিডেন্সটা ওর জন্য হেল্প করবে।
যে কোনো পারফরমেন্স থেকে ব্যাটসম্যান বলেন বোলার বলেন লাস্ট ম্যাচের পারফরমেন্স লাস্ট সিরিজের পারফরমেন্স অবশ্যই ওইটা তাকে কনফিডেন্স দেয় নেক্সট সিরিজের ইম্প্যাক্ট দেখা যায়। একবারে শেষ সময় যদি বলি যে আজকে পিএসএল হয়তো বা সাকিব আবার ফিরতে পারেন, ক্রিকেটের যদি দেখি যে সাকিব ক্রিকেটে ফিরছেন, সাকিবের কি বাংলাদেশের হয়ে খেলার কোনো সম্ভাবনা আছে আর আপনার মনে হয়? দেন এই ক্রিকেটাররা বাংলাদেশকে এত কিছু দিয়েছে ক্রিকেটার হিসাবে ডেফিনেটলি আমরা চাই সাকিব যেখানেই খেলুক ভালো করুক। আমি রিসেন্ট পাস্ট এখন এই সময়ে আমি দেখছি না সুযোগ, তারপরেও হু নোজ যে কোনো সময় পরিস্থিতি চেঞ্জ হতে পারে। দেশের স্বার্থে সবাই যদি চিন্তা করে যে হ্যাঁ সাকিব কিন্তু আরও কিছু সময় আছে বাংলাদেশ ক্রিকেটে, ওর যে বয়স বলি পারফরমেন্স বলি ওর যে ইমেজটা বলি বা ইম্প্যাক্টটা বলি অ্যাজ এ প্লেয়ার হিসেবে একটা টিমের জন্য সাকিব একটা যে কোনো টিমে থাকার জন্য ইম্প্যাক্টটা ডেফিনেটলি বাংলাদেশ সময় যেভাবে যাচ্ছে বাংলাদেশ যদি সব কিছু বাদ দিয়ে সাকিবের রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি পানিশমেন্ট তো একটা অলরেডি কিন্তু হয়ে গেছে, আমি চিন্তা করি যে বাংলাদেশ ক্রিকেট এত দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে ওকে যদি চিন্তা করা হয় নেক্সট 1-2 বছর কিন্তু সাকিব বাংলাদেশকে ভালোভাবে সার্ভিস দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ সানোয়ার ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরাও চাই আসলে সাকিব হয়তো বা আরও একবার বাংলাদেশের জার্সিতে খেলবেন। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।